আজকের কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প মধ্যরাতের অশরীরী। শুনতে থাকুন। কি ব্যাপার বল দেখি ভাই বিজয়, আজকে পথঘাট এরকম শুনশান কেন? কোথাও তোরা দেখা পাচ্ছি না। কি হলো বল দেখি? কেউ কি আজকে মাছ ধরতে বেরোবে না নাকি? হ্যাঁ ভাই মধু, তুমি সত্যি ভুল কিছু বলনি। প্রতিদিন তো আমরা এরকম সময়তেই শেষ রাতের অন্ধকার থাকাকালীন মাছ ধরার জন্য বের হই চলতি পথে। আরও কত গায়ের মানুষের সাথে আমাদের দেখা হয়, কিন্তু আজ এতটা পথ হেঁটে আসার পরও কারোর সাথে কোনো দেখা হলো না। তাই বুঝতে পারছি না। আরে বৃষ্টি তো অনেকক্ষণ আগেই থেমে গিয়েছে, সুতরাং বৃষ্টির কারণে মানুষ যে পথে বের হয়নি তেমনটা তো বলা যায় না। তাহলে হঠাৎ করে আজকে হলোটা কি? ব্যাপারটা কি বোধগম্য হচ্ছে না তো। মধু এবং বিজয় নিজেদের মধ্যেই কথা বলতে বলতে শেষ রাতের অন্ধকার গায়ে মেখে হাঁটছিল গ্রামের শুনশান পথ ধরে। রাজশাহী নামের একটা ছোট্ট গ্রামের বাসিন্দা তারা। রাজশাহী গ্রামের বাইরে একেবারে কোল ঘেঁষে যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম সুরধ্বনি। সারাদিন যাবৎ নদী তার নিজস্ব সুরে নিজস্ব ধ্বনিতে কুল কুল শব্দে প্রবাহিত হয় বলেই তার নাকি এরকম এক নামকরণ করা হয়েছে। রাজশাহী গ্রামের প্রতিটি পুরুষ মানুষের অন্যতম পেশা হল মৎস্য শিকার। শিকার করে তা স্থানীয় বাজারে বিক্রয়ের মাধ্যমে তারা অর্থ উপার্জন করে। গ্রামের একেবারে বাইরে কোল ঘেঁষে বয়ে চলা খরস্রোতা সুরধ্বনি নদীর বুকে প্রতিদিন শেষ রাতের অন্ধকার থাকাকালীন গ্রামের একাধিক পুরুষের দল ছোট ছোট নৌকো নিয়ে ঝাঁপিয়ে পড়ে জীবন সংগ্রামের লড়াইয়ে টিকে থাকার জন্য। কখনো পূর্ণিমা রাতের ঝলমলে চাঁদনি আলো, তো আবার কখনো অমাবস্যার খুটখুটে অন্ধকারকে সাক্ষী করে তারা ইষ্ট দেবতাকে প্রণাম করে প্রতিদিন গভীর নদীর জলে যাত্রা করে। বেশ কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর সূর্যের আলো ফুটলে একসাথে অনেক মাছ নিয়ে উঠে আসে। তারপর সেই সমস্ত মাছ বিক্রি করে তারা দিন যাপন করে। আজ মধু এবং বিজয় হাতে জাল, মাছ ধরার অন্যান্য সামগ্রী ও হাঁড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গ্রামের প্রধান পথ ধরে বেশ অনেকটা আসার পরেও যখন কোনো একটি মানুষেরও দেখা পেল না, তখন খুব স্বাভাবিকভাবেই তাদের মনের মধ্যে জেগে উঠল বেশ অনেকগুলো প্রশ্ন। বাপরে মধু, দেখো আজ আকাশের চাঁদ কিরকম গাঢ় লাল। এরকম লাল রঙের চাঁদ আমি পূর্বে কখনো কোনোদিন দেখিনি। বিজয়ের বলা কথাগুলোর মধ্যে কিরকম যেন একটা শিরশিরে ভাব মেশানো ছিল। তৎক্ষণাৎ মধু উপরের দিকে তাকাতেই তার বুকটা কেমন যেন অজানা এক আশঙ্কায় ছ্যাঁত করে উঠল। মধু থমকে দাঁড়ালো। আকাশের বুকে কাস্তের বাঁকা ফলার মতো এক ফালি চাঁদ কোনো রকমে ঘোর কালো মেঘের আড়াল থেকে মুখ বার করেছে, কিন্তু সেই চাঁদ এতটাই গাঢ় টকটকে রক্তিম বর্ণের যা ভাষায় বোঝানো এক প্রকার অসাধ্য। এইরকম চাঁদ সত্যি এর আগে কখনো সেও দেখেনি। মধুর অন্তরাত্মা যেন ফিসফিস করে বলল, সামনে আর যেও না, সামনে তোমাদের জন্য মরণ বিপদ ওত পেতে বসে আছে। মনের কথায় খুব একটা গুরুত্ব দিল না মধু। বিজয়ের কথায় তার সম্বিত ফিরে এলো। কি হলো ভাই, চলো। যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়ালে যে? বিজয়ের কথা শুনে মধু পুনরায় হাঁটতে আরম্ভ করল রাজশাহী গ্রামের প্রধান রাস্তা ধরে। সময়টা এখন শ্রাবণ মাসের ভরা বর্ষার। কখনো ঝিমঝিম করে তো আবার কখনো ঝমঝম করে মুষলধারায় বর্ষণ হয়েই চলেছে। সুরধ্বনি নদীর জল এখন কানায় কানায়। এই সময়টা মাছ ধরার জন্য একেবারে উপযুক্ত, অথচ এইরকম একটা মরশুমে যে পথঘাট এত ফাঁকা থাকতে পারে তা একেবারেই সম্পূর্ণ ধারণার বাইরে একটি বিষয়। বিজয় আকাশের দিকে তাকিয়ে দেখল চাপ চাপ জমাট বাঁধা পেঁজা তুলোর মতো মেঘগুলো যেন চারপাশ থেকে একটু একটু করে ঘিরে ধরছে ওই রক্তিম আভায় পরিপূর্ণ চাঁদটাকে। বর্তমানে এখন বৃষ্টি না হলেও সনসন করে জোরালো শব্দে বাতাস বইছে।
সেই কনকনে ঠান্ডা বাতাস ওদের গায়ে কাঁটা দিয়ে তুলছে বারবার। গ্রামের পথ ধরে লোকালয় ছেড়ে যতই ওরা নদীর ঘাটের দিকে যেতে লাগলো, ততই যেন মনে হলো অদ্ভুতভাবে চারপাশে প্রকৃতিও বদলে যেতে শুরু করেছে। চারপাশ এতটাই নির্ঝুম হয়ে উঠল যে কোথাও যদি একটা সামান্য সূঁচো পড়ে তাহলে সেই আওয়াজও যেন ঝনঝন করে উঠতে পারে। বৈশাখ মাসে কালবৈশাখী ঝড়ের পূর্বে ঠিক যেমন থমথমে হয়ে ওঠে প্রকৃতি, হুবহু সেই রকম যেন একটা নিস্তব্ধ ভাব বিরাজমান এই নৈশ পরিবেশে। ভাই বিজয়, সামনের ওই ঝোপের পিছনে কি যেন একটা দাঁড়িয়ে রয়েছে বলে মনে হচ্ছে না? থমথমে গলায় যেন বহু কষ্টের সাথে কথাগুলো বলল মধু। মধুর কথা শুনে বিজয় চোখের দৃষ্টি সংকুচিত করে তাকালো তাদের থেকে মাত্র কিছুটা সামনে অবস্থানকারী একটি বন্য আগাছার ঝোপের দিকে। আর সেদিকে তাকানো মাত্রই বিজয়ের বুকের মধ্যে থাকা সবটুকু রক্ত কেমন যেন ছলকে উঠল। দীর্ঘক্ষণ অন্ধকারে থাকার কারণেই ওদের উভয়ের চোখ সয়ে গিয়েছিল, আর হয়তো সেই কারণেই ওই রকম অদ্ভুত আলো আঁধার আচ্ছন্ন পরিবেশের মধ্যেও ওরা দুজন স্পষ্ট দেখতে পেল ঝোপের ঠিক পিছনে যে অবয়বটি দাঁড়িয়ে রয়েছে সে খুব সম্ভবত একজন নারী। বিজয়ের মনে ভীষণ কৌতূহলের সৃষ্টি হলো। এই রকম সময় গাঁয়ের পথে এদিক ওদিক নানা পুরুষের দেখা মিললেও কোনো নারীর দেখা পাওয়া যায় না, কিন্তু আজ হঠাৎ করে এমন শেষ রাতের আঁধারে কোনো বাড়ির মেয়ে এইভাবে বাইরে এসে দাঁড়িয়েছে তা সত্যি তাদের অজানা। তবে যে জিনিসটা দেখে তাদের বুক ঠান্ডা হয়ে গেল তা হলো সেই নারী মূর্তির দুই চোখের দৃষ্টি। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তির দুই চোখ কি ভীষণ রকমের সবজেটে। বিড়াল বা সাপত জাতীয় কোনো প্রাণীর চোখ যেরকমভাবে রাতের অন্ধকারে জলজল করে ওঠে, খানিকটা ঠিক সেই রকম। কে 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 ওখানে দাঁড়িয়ে রয়েছ? বুকের মধ্যে বেশ কিছুটা সাহস ফিরিয়ে এনে প্রশ্নটা করল বিজয়, কিন্তু বিজয়ের করা প্রশ্নটা যেন কানে গিয়ে পৌঁছলই না সেই নারীর। সে ঠিক যেরকম অবিচলভাবে দাঁড়িয়েছিল সেইভাবেই দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। ওরা টের পেল ইতিমধ্যেই বাতাসের গতিবেগ আরও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আচমকাই হঠাৎ করে সেই দুরন্ত বাতাসের সাথে একটা বিটকেল পচা গন্ধ এসে যেন ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। সেই গন্ধ এতটাই বাজে যে প্রায় বমি করে দেওয়ার উপক্রম হলো। দীর্ঘদিন ধরে কোনো স্থানে মাংস পচলে ঠিক যেরকম এক গন্ধের সৃষ্টি হতে পারে, ঠিক সেই রকম এক গন্ধ, খানিকটা তাই যেন। এক মুহূর্ত সময় নষ্ট না করে হাতের তালু দিয়ে নাক চাপা দিল দুজন। ওরা সামনের দিকে এগোলো না, কি যেন এক অশনি সংকেতে বুক রীতিমতো কাঁপতে আরম্ভ করেছে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই নারীর মাথার লম্বা লম্বা চুলগুলো যেন একটা বিষাক্ত কালকেউটে সাপের বাচ্চা, নিজেদের বিষ দাঁত বের করে দাপিয়ে বেড়াচ্ছে শূন্যের বাতাসে ছোবল দেওয়ার উদ্দেশ্যে। চোখের অক্ষিকোটরে মণি বলে যেন কিছু নেই, কেবলমাত্র একটা অদ্ভুত ঘোলাটে আলো বেরিয়ে আসছে সেই নারী মূর্তির দুই চোখ থেকে। তার গায়ে বুঝি মাংস বলে কিছুই নেই, কেবলমাত্র কঙ্কালের কাঠামোর উপর জড়ানো রয়েছে পাতলা ফিনফিনে চাদরের মতো একটা সামান্য চামড়ার আস্তরণ। বিষয়টা একেবারেই ভালো লাগলো না বিজয়ের। সে পাশে দাঁড়িয়ে থাকা মধুর কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাই মধু, ভাবগতিক আমার খুব একটা ভালো ঠেকছে না। চলো, আর সামনের দিকে পা বাড়িয়ে লাভ নেই, আমরা বরং আজকে বাড়ি ফিরে যাই। হ্যাঁ ভাই, তুমি একেবারে যথার্থ সত্যি কথাই বলেছ। আমারও বিষয়টা কেমন যেন ভালো লাগছে না। নিজেদের মধ্যে কথাবার্তা বলে আর এক মুহূর্ত অতিবাহিত না করে দীর্ঘশ্বাসে ওরা দৌড় লাগালো সামনের দিকে। হিতাহিত জ্ঞান শূন্যের মতো ছুটতে আরম্ভ করলো, কিন্তু হায় মধু কিংবা বিজয়, ওদের দুজনেই কেউ জানতো না যে অল্প কিছু সময়ের মধ্যেই সাংঘাতিক মর্মান্তিক মৃত্যু নেমে আসতে চলেছে তাদের অদৃষ্টে। তারা জানে না যে কেউ আজ পালিয়ে বাঁচতে পারবে না, তাদের মৃত্যু অনিবার্য। সমস্ত নৈশ পরিবেশের মধ্যে থমথমে নীরবতা খান খান করে নিকষ অন্ধকারে নিমজ্জিত নারী মূর্তি এবার বিকট শব্দে অট্টহাসি হেসে উঠল। আর তার সেই হাসি শুনলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ অসুস্থ হয়ে উঠতে পারে।
সেই কর্কশ হাসি ইহজগতের রক্ত মাংসে গড়া কোনো জীবিত রমণীর হাসি হতেই পারে না, কখনোই পারে না। পাতালের অতল অন্ধকার থেকে সুরঙ্গ বেয়ে উঠে আসা সাক্ষাৎ পিশাচিনী স্বরূপ ওই হাসি। রমণীর ওই হাসি শুনে প্রতিটা গাছপালা, মহিরুহের দল সীমাহীন ভয়ে কেমন যেন কুঁকড়ে গেল। ঝোপের পিছন থেকে বেরিয়ে এসে সেই নারী যেন বাতাসের সাথে ভর করে ভেসে উড়ে এসে ঝাঁপিয়ে পড়ল বিজয় এবং মধুর ওপর। দুটি আস্ত মানুষের মরণপণ চিৎকারে জেগে উঠল গোটা গ্রামের ঘুমন্ত মানুষের দল। ভোরের আলো ফুটলে তারা গৃহ হতে বেরিয়ে এসে দেখল গ্রামের প্রধান রাস্তার উপর নদীর ঘাট সংলগ্ন পথে পড়ে রয়েছে দুটি ছিন্ন বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত স্পন্দনহীন মানুষের দেহ। বুঝলে হে কিশোরী, বিপদ কখনো বলে কয়ে আসে না। বিপদ বিপদই হয়। কখন কোন দিক থেকে যে বিপদের কালো ঝড় এসে আছড়ে পড়বে তা আমরা কেউই জানি না। কিছু কিছু বিপদ এমন হয় যা আমাদের সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন পুরোপুরি লণ্ডভণ্ড করে দেয়। আবার কখনো কখনো সম্পূর্ণ নিরপরাধ নিরীহ মানুষেরাও ভাগ্যের ফেরে সাংঘাতিক কোনো বিপদের মুখোমুখি হয়ে অকালে জীবন হারায়। একবার এরকমই এক বীভৎস ঘটনা নিজের চোখে প্রত্যক্ষ করেছিলাম। সেই ঘটনার কথাই আজ এত বছর পরেও মনে পড়লে কেমন যেন একটা ভয়ের অনুভূতি ধীরে ধীরে গ্রাস করে হৃদয়কে। আমি এবং কিশোরী আমরা দুজন মিলে ঠাকুরমশাইয়ের গৃহে এসে উপস্থিত হয়েছি প্রায় মিনিট 15-20 হলো। ইতিমধ্যেই চারি আমাদের জন্য গরম চা আর পাঁপড় ভাজা দিয়ে গিয়েছে। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে পাঁপড় ভাজায় কামড় বসাচ্ছিলাম। এখন বর্ষাকাল না হলেও গভীর নিম্নচাপের জেরে আজ প্রায় 2 দিন হলো বৃষ্টি হয়েই চলেছে ঝিমঝিম করে বিরামহীনভাবে। সারাদিন বৃষ্টির কারণে গৃহবন্দী হয়ে থাকলেও এই বিকেলের দিকে বৃষ্টি একটু থামতেই আমি এবং কিশোরী এসে উপস্থিত হলাম মঠ লেনে ঠাকুরমশাইয়ের গৃহে। ঠাকুরমশাইয়ের জন্য কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা তার সামনে নামিয়ে রাখতেই তিনি সেটা হাতে তুলে নিয়ে সিগারেটের খাপ খুলে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে কিশোরী একটু নড়ে চড়ে বসল। তার 2 চোখের কোণে চিকচিক করে উঠল গল্প শোনার প্রতি অপরিসীম আগ্রহ। চায়ের শূন্য পেয়ালা নামিয়ে রেখে কিশোরী খানিকটা নরম গলায় আবদারের ভঙ্গিতে বলল, ঠাকুরমশাই, আজ বরং তাহলে সেই কাহিনী বলে শোনান। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই হাঁ করে বেশ অনেকটা ধোয়া ছেড়ে তাকালেন আমাদের দিকে। 2 আঙুলের ফাঁকে ধরে থাকা সিগারেটখানায় সামান্য চাপ দিয়ে তার মধ্যে জমতে থাকা ছাইটুকু ঝেড়ে ফেললেন তিনি। বাইরে এখন বৃষ্টি আরম্ভ হয়েছে। রান্নাঘরের ভেতর থেকে চারি বেরিয়ে এসে একটি ছোট্ট লণ্ঠন রেখে গেছে আমাদের থেকে কিছুটা তফাতে। মেঘলা আবহাওয়ার কারণে আজ বড় তাড়াতাড়ি অন্ধকার ঘনিয়ে এসেছে চারিপাশ জুড়ে। অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে কাচের ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসা সোনালি উজ্জ্বল আলোর আভা আমাদের মুখমণ্ডলের উপর আঁকিবুকি কেটে কেমন যেন রহস্যের সৃষ্টি করল। সেই ঘটনার কথা তোমাদের বলাই যায়। আচ্ছা, বেশ, ঠিক আছে, তোমরা বসো, আমি এই হাতের সিগারেটখানা শেষ করে নিই, তারপর না হয় সেই ঘটনার কথা তোমাদের বলবো। সিগারেটে আবার একটা টান দিয়ে ঠাকুরমশাই বাইরের বৃষ্টি মুখরিত তিমিরাচ্ছন্ন পরিবেশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তার চোখের দৃষ্টি অদ্ভুত রকমের ঘোলাটে হয়ে উঠল। আমি কিংবা কিশোরী আমরা দুজনেই জানি তার এই রূপ চোখের দৃষ্টির প্রকৃত অর্থ আসলে কি। তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করলেন সেই ভয়াবহ ঘটনা। সবটা মনের মধ্যে গুছিয়ে নিয়ে এবার
যথাক্রমে বলতে আরম্ভ করলেন। আমার অতীতের ভবঘুরে জীবনে আমি বাংলা সহ ভূভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। কখনো নির্জন প্রান্তে রাত কাটিয়েছি, তো আবার কখনো লোকালয়ের মধ্যে দিন যাপনও করেছি। কত চেনা অচেনা অজানা পাহাড় পর্বত, নদ নদী, মালভূমি, সমভূমি, চড়াই উতরাইয়ের মধ্যে থেকেছি, সাধনা করেছি। আর চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের সর্বশক্তিটুকু দিয়ে চেষ্টা করেছি বিপদ থেকে উদ্ধার করার। সেবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছেছিলাম রাজশাহী নামের এক গ্রামে। তবে সেই গ্রামে প্রথম পদার্পণ করার সাথে সাথে আমার বুকের মধ্যে একটা অশুভ অশনি আশঙ্কা বিদ্যুৎ ঝলকের মতো ঝলসে উঠল। দুই নয়ন মুদিত করে সূক্ষ্মভাবে নিঃশ্বাস নিতেই বুঝতে পারলাম বাতাসের মধ্যে একটা খুব স্বল্প অথচ বিশ্রী কটু গন্ধ মিশে আছে। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে, তারা খুব সহজেই বলে দিতে পারে এই সমস্ত লক্ষণ আসলে ঠিক কতখানি ক্ষতিকারক। তোমরা তো জানোই, কোনো স্থানে পা রাখা মাত্রই আমি বুঝে যাই সেই স্থান সম্পর্কে সমস্ত কিছু। পরিষ্কার উপলব্ধি করতে পারলাম না যে সেখানে কোনো এক ভয়ানক অবশক্তির প্রাদুর্ভাব ঘটেছে অথবা খুব শীঘ্রই ঘটতে চলেছে। আমাদের গায়ের ওপর কার কুনজর পড়লো বলো দেখি? হ্যাঁ, এ কি সর্বনাশ ঘটলো আমাদের গ্রামের। এভাবে যদি বেঘরে মানুষ প্রাণ হারাতে থাকে প্রতি রাতে, তাহলে তো গ্রামে বসবাস করাই দুর্দায় হয়ে দাঁড়াবে। ইতিমধ্যে কত মানুষের প্রাণ চলে গিয়েছে ওই সর্বনাশীর কবলে পড়ে। হ্যাঁ, কে জানে আরো কত মানুষের প্রাণ যাওয়া বাকি রয়েছে। ভগবান, এই সমস্যার কি কোনো সমাধান নেই? এই ঘোর সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় আর অবশিষ্ট নেই? কি জানি কি পাপ করেছিলাম যার শাস্তি আমাদের এইভাবে পেতে হচ্ছে। প্রতিনিয়ত মৃত্যু ভয় কাবু হয়ে রয়েছি। সর্বদা মনে হচ্ছে এই বুঝি পরিবারের কারোর ওপর ওই সর্বনাশী ঝাঁপিয়ে পড়ে তার প্রাণটা কেড়ে নেবে। জীবন থেকে একেবারে হাসি, মজা, আনন্দ, সুখ সব কর্পূরের মতো উবে গেল। সত্যি তুমি একবারে হক কথা বলেছ গো মধুসূদন। আমাদের গ্রামের বুকে যেন মড়ক লেগেছে। প্রতি রাতে অসংখ্য অগণিত মানুষ মারা যাচ্ছে। সন্ধ্যের অন্ধকার নামার পর কেউ ভুলেও পা রাখছে না বাড়ির বাইরে। আসলে সকলেরই তো প্রাণের মায়া রয়েছে, মৃত্যু ভয়, অসাংঘাতিক ভয়। কেউ কি আর অকালে এক অশরীরীর কবলে পড়ে শেষ হয়ে যেতে চায়? রাজশাহী গ্রামের প্রধান সড়কের পার্শ্ববর্তী একটি ছোট গুমটি মতো চায়ের দোকান নজরে আসতে সেই দোকানের বেঞ্চে গিয়ে আমি বসলাম। দোকানদার আমাকে দিয়ে গেল এক ভাঁড় গরম চা। দোকানের মধ্যে বসে থাকা দুইজন বৃদ্ধ মানুষের কথোপকথন খুব মনোযোগ সহকারে আমি শুনছিলাম। তাদের কথাবার্তা শুনে পরিষ্কার বুঝতে পারছিলাম যে সত্যিই সেই গ্রামের বুকে কোনো এক সাংঘাতিক বিপদ ঘনিয়ে এসেছে। আমার চা খাওয়া শেষ হলে আমি শূন্য মাটির ভাঁড়টা ছুঁড়ে ফেলে দিলাম আস্তা কুড়ির দিকে। নিজেদের মধ্যে কথোপকথনে অত্যন্ত ব্যস্ত সেই দুই বৃদ্ধের উদ্দেশ্যে খানিকটা ইতস্তত বোধ সাথে নিয়ে বললাম, আগে যদি কিছু মনে না করেন তাহলে কি জানতে পারি আপনাদের গ্রামে ঠিক কী বিপদ ঘটেছে? আপনাদের কথাবার্তা শুনে বিলক্ষণ বুঝতে পারছি যে আপনারা কোনো একটা বিষয় নিয়ে ভীষণ রকমের চিন্তিত, তাই জিজ্ঞাসা করলাম আর কি। আমার কথায় সেই দুই বৃদ্ধ এবার আমার দিকে তাকালেন। তাদের দুই চোখে আমি পরিষ্কার কৌতূহল দেখে বুঝতে পারলাম তারা ওই তল্লাটে আমাকে এর পূর্বে কখনো কোনো দিনও দেখেছেন কিনা
তা ঠিক মনে করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। বেশ কিছুটা সময় ভাবনা চিন্তা করে একজন বৃদ্ধ পূর্বের মতোই থমথমে মুখে বললেন, তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। মানে আমাদের গ্রামে কিংবা আশেপাশে কোথাও দেখেছি বলেও তো আপনাকে মনে পড়ছে না। আপনার পরিচয়টা যদি একটু জানতে পারতাম তাহলে বড় ভালো হতো। আমি সৌজন্যমূলকভাবে 2 হাত জড়ো করে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে সাধারণ মানুষ আমায় তারানাথ তান্ত্রিক বলেই বেশি ডাকে। আমি বেশ কিছু টুকিটাকি তন্ত্রমন্ত্র জানি, আর জানা রয়েছে কিছু জ্যোতিষবিদ্যাও। তাই দিয়েই সর্বদা চেষ্টা করি বিভিন্ন বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। ভবঘুরের ন্যায় জীবনযাপন করতে আমার বড়ই ভালো লাগে। কোনো এক নির্দিষ্ট স্থানে একটানা বেশি দিন না থেকে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আজ এই খানিকক্ষণ আগে হাঁটতে হাঁটতে আপনাদের গ্রাম এই রাজশাহীতে এসে উপস্থিত হয়েছি। মাথাটা বেশ ধরেছিল, তাই চায়ের দোকানে এসেছি চা খেতে, কিন্তু এখানে এসে আপনাদের উভয়ের কথা শুনে আমার মনে হলো আপনারা কোনো একটা বিষয় নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আমি নিজের সম্পর্কে বিশেষ কিছুই বললাম না। একথা একেবারের জন্য বললাম না যে আমি সেই গ্রামে প্রথম পা রাখার সাথে সাথে বুঝতে পেরেছি যে সেথায় ভয়ানক কিছু অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে। প্রথমেই যদি আমি তাদের এই সমস্ত কিছু বলতাম, তাহলে তারা আমার ভণ্ড ভাবতে পারত। 2 বৃদ্ধের মধ্যে থেকে একজন প্রতি নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, হ্যাঁ, আমার নাম মধুসূদন আর এই হলো ধনঞ্জয়। আমরা এই রাজশাহী গ্রামের বাসিন্দা। আপনাকে কি বলবো চক্রবর্তী মশাই, আমাদের গ্রামের ওপর এক ভয়ঙ্কর অশরীরী আত্মার আগমন ঘটেছে। আজ থেকে ঠিক 3 রাত্রি আগে আমাদের গ্রামের মধু ও বিজয় নামের 2 যুবক সর্বপ্রথম তার শিকারে পরিণত হয়। সেই অশরীরী প্রেতাত্মাটা বড় সাংঘাতিক। তার কবলে পড়ে নির্মমভাবে মারা যাচ্ছে একের পর এক বহু নিরীহ নিরপরাধ মানুষ। রাতের বেলায় কেউ বাড়ির বাইরে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে বের হওয়ার আর সাহস পাচ্ছে না। যে বা যারাই বের হচ্ছে তাদেরকেই মরতে হচ্ছে ওই অশরীরীর হাতে। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের গ্রামের বর্তমান পরিস্থিতি এখন বেশ চাঞ্চল্যকর। ইতিমধ্যেই মাত্র 3 রাতে আমাদের মোট 7 জন গ্রামের মানুষ প্রাণ হারিয়েছে বেঘোরে। আমাদের এখনো ভয়ে বুক কাঁপছে। কে জানে কখন হয়তো আমাদেরই পরিবারের মানুষরা তার শিকারে পরিণত হয়ে যাবে। গোটা গ্রাম জুড়ে এখন কেবলমাত্র শোকের ছায়া নেমে এসেছে। চারিদিকে কেবলই স্বজনহারা মানুষের বুক ফাটা হাহাকার আর তাদের কান্নার শব্দ। এই রাজশাহী গ্রামের বাতাসে যেন বিষ মিশে গিয়েছে। কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হয়েছে। মধুসূদন বাবুর কথা শেষ হতে তার পাশে বসে থাকা অপর বৃদ্ধ ধনঞ্জয় বাবু এবার বলতে আরম্ভ করলেন, আপনি যদি নিজের চোখে সেই মৃত মানুষগুলির প্রাণহীন দেহ না দেখেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না যে তাদের কপালে কি ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু নেমে এসেছিল। দুঃসময় তারা যেন এতটাই বিভৎস কিছু প্রত্যক্ষ করেছে, যার কারণে তাদের 2 চোখ অক্ষিকোটর থেকে ঠেলে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। চোখের মণিজোড়া ঘোলাটে, তাদের মুখমণ্ডলের মধ্যে প্রতিটি খাঁজে কেবলমাত্র অপরিসীম ভয়ের স্পষ্ট ছাপ বিদ্যমান। নারী পুরুষ নির্বিশেষে তাদের রক্তাক্ত প্রাণহীন দেহগুলো দেখলে না গা কেমন শিরশির করে ওঠে। সেই অশরীরী প্রেতাত্মা তাদের মৃত্যুর পরেও যেন এই মৃতদেহগুলিকে নিয়ে নিজের ইচ্ছা মতো খেয়াল খুশিতে নারকীয়ভাবে খেলা করেছে দীর্ঘক্ষণ যাবৎ। মৃতদেহগুলির প্রতিটা অঙ্গ সে তার নিজের ধারালো তীক্ষ্ণ নখ দিয়ে আঁচড় কেটে রক্তাক্ত করে তোলে। সেই মৃত ব্যক্তির পরনের কাপড় রক্তে ভিজে চুপচুপে হয়ে থাকে। এখন আমাদের কাছে সন্ধ্যার অন্ধকার নামা মানে সাক্ষাৎ এক বিভীষিকার মুখোমুখি হওয়া।
আমরা কেউ শান্তিতে দু চোখের পাতা এক করতে পারি না। মনের মধ্যে কেবলই যেন একটা ভয় দানা বাঁধতে থাকে, ভীষণ চিন্তা হয়। না জানি রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফোটা মাত্রই বাইরে বেরিয়ে এসে কাকে মরে পড়ে থাকতে দেখব। আজও জানেন, আজও আমাদের গ্রামের একটা বাচ্চা মেয়েকে সেই অশরীরী প্রেতাত্মা স্বীকার করেছে। মৃতা মেয়েটির বাবা মায়ের অবস্থা যেন চোখে দেখার মতো নয়। একমাত্র কন্যাকে হারিয়ে তারা বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। মধুসূদন বাবু এবং ধনঞ্জয় বাবুর মুখ থেকে তাদের গ্রামের এই ভয়ানক বিপদের কথা শুনতে শুনতে আমার কপালের মধ্যেও বেশ কয়েকটা চওড়া ভাঁজ পড়ল। আমার চোয়াল ততক্ষণে কঠিন হয়ে উঠেছে, চোখের দৃষ্টি হয়েছে অত্যন্ত প্রখর। আমি এবার তাদের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে কয়েকটি প্রশ্ন করলাম। আচ্ছা ধনঞ্জয়বাবু, হঠাৎ করে আপনাদের গ্রামে এরকম এক অশরীরী প্রেতাত্মার আগমন ঘটল কী কারণে? সেই বিষয়ে কি আপনারা কেউ কিছু জানেন? আমার প্রশ্নের জবাবে কাঁচুমাচু মুখে ধনঞ্জয়বাবু নিরস গলায় বললেন, আগে না চক্রবর্তী মশাই, এই অশরীরী ব্যাপারে আমি কিংবা মধুসূদন, এমনকি আমাদের গ্রামের কোনো মানুষই কেউ কিচ্ছুটি জানে না। আচ্ছা, আপনাদের গ্রামে কি কোনো স্ত্রীলোক অপঘাতে কিংবা অস্বাভাবিকভাবে মারা গিয়েছে, যার পর থেকে এই অতৃপ্ত আত্মার আগমন ঘটেছে রাজশাহী গ্রামে? আগে না চক্রবর্তী মশাই, তেমন কিছুও ঘটনা ঘটেনি। আমাদের গ্রামে এই বিগত 1 মাসের মধ্যে কোনো মানুষ মারা যায়নি অপঘাতে কিংবা স্বাভাবিকভাবে, যে কিনা মৃত্যুর পর বিদেহী আত্মা হয়ে পুনরায় ফিরে আসতে পারে। তো হঠাৎ করে কোত্থেকে যে এই অতৃপ্ত আত্মাটির আগমন ঘটল তা স্বয়ং ঈশ্বরই জানেন। আমার কপালের ভাঁজ ক্রমে আরও চওড়া হলো। বিষয়টা যতটা সহজ ভেবেছিলাম ততটা যে সহজ নয় তা বুঝতে পারলাম। মনের মধ্যে যে সমস্ত আশঙ্কা জেগে উঠল তার কোনোটিও সঠিকভাবে প্রতিপন্ন হলো না দেখে আমি বেশ খানিকটা মুষড়ে পড়লাম। তারপর বেশ উৎসাহের সাথে অন্তিম আশঙ্কাটির কথা প্রকাশ করলাম। আচ্ছা ধনঞ্জয়বাবু, এমন কি কেউ আছে যার আপনাদের গোটা গ্রামের মানুষের সাথে শত্রুতা রয়েছে? আপনাদের এই রাজশাহী গ্রামের মানুষদের সর্বনাশ চেয়ে সেই ব্যক্তি কোনো অতৃপ্ত অশরীরী আত্মাকে জাগিয়ে তুলতে পারে এখানকার স্থানীয় নিরীহ মানুষদের প্রাণনাশের উদ্দেশ্যে? আমি ভেবেছিলাম যে আমার এই আশঙ্কায় তারা নিশ্চয়ই সহমত হবেন, কিন্তু দেখলাম ধনঞ্জয়বাবু এবং মধুসূদন বাবু একে অপরের সাথে পরামর্শ করে আমায় জানালেন, আগে না না চক্রবর্তী মশাই, আপনার এই আশঙ্কাটিও ঠিক নয়। কারণ আমাদের গ্রামের বাসিন্দাদের এমন কোনো চরম শত্রুই নেই যার কিনা প্রতিটি মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে। এমন কোনো ব্যক্তি সত্যিই নেই যে আমাদের এই সমগ্র রাজশাহী গ্রামের মানুষের জীবন ধ্বংস করার জন্য সাক্ষাৎ এক অশরীরী আগমন ঘটাতে পারে। বুঝতে পারলাম, বিষয়টা ক্রমশ বড়ই জটিল হয়ে উঠছে। ধনঞ্জয়বাবু, যতটা সাধারণ ভেবেছিলাম সমস্যা কিন্তু ততটা সাধারণ একেবারেই নয়। এখনও অবধি আমার কোনো আশঙ্কায় মিলল না। সত্যি কথা বলতে আমিও বুঝতে পারছি না হঠাৎ করে আপনাদের গ্রামে তবে এই অতৃপ্ত আত্মাটির আগমন ঘটল কী কারণে, এবং সে কেন আপনাদের গ্রামের মানুষদের এভাবে জীবন ধ্বংস করছে প্রতি রাতে। সেই কথা তো আমরাও বুঝতে পারছি না চক্রবর্তী মশাই। আমাদেরও বহু প্রশ্নই রয়ে গিয়েছে। আমরাও না এই সমস্যার বিন্দুমাত্র কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বেশ, ঠিক আছে মধুসূদনবাবু, গোটা বিষয়টা আমি একবার দেখছি। আপনারা এখনই এতটা ভেঙে পড়বেন না, দয়া করে এইভাবে চিন্তা করবেন না। বিপদ যদি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই সেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ও রয়েছে। আপনারা কেবলমাত্র পরমেশ্বরের উপরেই ভরসা রাখুন, তিনি মঙ্গলময়। তার কাছে প্রার্থনা করুন যাতে আপনারা এই বিপদ থেকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার পান। ঈশ্বর আপনাদের প্রার্থনা স্বীকার করুন, এই কামনা করি। আমার কথা শুনে মধুসূদন বাবু এবার কপালের মধ্যে জমতে থাকা
বিন্দু বিন্দু ঘাম মুছে বললেন, অনেক কিছুই তো করলাম চক্রবর্তী মশাই, আমরা কেউই হাত পা গুটিয়ে বসে নেই। এখানকার স্থানীয় একজন খ্যাতনামা ওঝাকে নিয়ে এসেছিলাম। সমগ্র তল্লাটে তার যথেষ্ট নামডাক রয়েছে, কিন্তু সেই ওঝা সব ঘটনার কথা শুনে ওই দিনই ভয়ে চম্পট দিল। আর তার দেওয়া টোটকাটা ওই মধ্যরাতের অশরীরই সামান্যতম ক্ষতিও করতে পারেনি। আর এখন যা আপনি আমাদের অন্তিম ভরসা। আসলে এই সমস্যার সমাধান করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, তাই আমরা আপনার উপরেই ভরসা করছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাদের অবশ্যই সাহায্য করতে পারবেন। বাকিটা না হয় আমাদের ভাগ্যের ওপরেই ছেড়ে দিলাম। মধুসূদন বাবু এবং ধনঞ্জয় বাবুর সাথে কথা বলে আমি হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম রাজশাহী গ্রামের পোড়া মন্দিরের সন্নিকটে। যদিও তারা আমায় বারবার করে অনুরোধ জানিয়েছিলেন যে কটা দিন আমি রাজশাহী গ্রামে থাকব, সেই দিনগুলো যেন তাদের বাসায় থাকি। কিন্তু তোমরা তো আমাকে চেনো, কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে বসবাস করার চেয়ে আমি সর্বদাই খোলা আকাশের নিচে, গাছতলায় কিংবা পরিত্যক্ত ভাঙা প্রাচীন মন্দিরের চাতালে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমি তাদের প্রস্তাবে একেবারেই রাজি হলাম না। আমার বলার সকল কথা শুনে ধনঞ্জয়বাবু শেষমেশ বললেন তাদের গ্রামের পরিত্যক্ত ভাঙা মন্দিরের ঠিকানা খানা। আমি হাসি মুখে তাদের জানিয়ে দিলাম যে হ্যাঁ, এই জায়গায় থাকতে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। তাদের বলে দেওয়া ঠিকানা অনুযায়ী আমি যখন সেই পরিত্যক্ত ভাঙা মন্দিরের সন্নিকটে এসে উপস্থিত হলাম, তখন সূর্যদেব প্রায় পশ্চিম গগনে বিশ্রামের আশায় ডুব দিতে চলেছেন। সমগ্র আকাশটা নিজেকে রাঙিয়ে তুলেছে গোধূলির রক্তিম আভায়। প্রকৃতির মধ্য থেকে একটু একটু করে ক্রমশ আলোর মাত্রা কমতে শুরু করেছে। রাজশাহী গ্রামের বুকে নেমে আসছে সাক্ষাৎ যেন কাল রাত্রি। সন্ধ্যার নিকষ নিশ্ছিদ্র অন্ধকার যতই চারপাশকে গ্রাস করতে থাকলো, ততই পরিবেশ নীরব হতে আরম্ভ করল। সকল মানুষ যে যার মতো যাবতীয় কাজকর্ম ফেলে নিজ নিজ ঘরের ভেতর প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে দিল অশরীরীর হাত থেকে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই একটু থামলেন। তক্তপোষের পাশে রাখা পানপাত্রের ঢাকনাখানা নামিয়ে রেখে বেশ কিছুটা জল পান করলেন তিনি। তারপর সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে বেশ আমেজের সঙ্গে ঠোঁটের এক কোণে সিগারেট গুঁজে তাতে ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে আগুনটা ধরান। সিগারেটের সাদাটে ধোঁয়া মিশে যেতে লাগলো সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে। বাইরের দিকে তাকাতেই আমি দেখলাম বৃষ্টি এতটুকু কমেনি, বরং কমার বদলে যত রাত্রি হচ্ছে ততই যেন বৃষ্টির মাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে। তার সাথে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে দুরন্ত বাতাসের গতিবেগ। কনকনে ঠান্ডা বাতাস এসে বারবার ঝাঁপিয়ে পড়ছে আমাদের উপর। বাতাসের শীতলতার পরিমাণ এতটাই বেশি যে আমাদের মনে হচ্ছে সাক্ষাৎ কোনো বরফের দেশ থেকে যেন ভেসে আসছে এই বাতাস। আমি এবং কিশোরী আমরা দুজনে একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। কিশোরী এক হাতের তালুর উপর আর এক হাতের তালু ঘষে শরীরের উষ্ণতা খানিক বাড়ানোর চেষ্টা করল। রুনুঝুনু শব্দে নুপুর বাজিয়ে চারি বেরিয়ে এলো রান্নাঘরের বাইরে। লণ্ঠনের হলদেটে মৃদু আলোয় আমরা দেখলাম মুখে তার লেগে রয়েছে সদা হাস্যময় হাসি। সে আমাদের সামনে উষ্ণ ধুমায়িত চায়ের পেয়ালা এবং এক বাটি মুড়ি মাখা নামিয়ে রেখে সে তারে আচমকা হাত বোলালে যেমন ঝংকার ওঠে, ঠিক সেই রকম রিনরিনে গলায় বলল, এই নিন কাকাবাবু, আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা তৈরি করে আনলাম। খেয়ে বলুন দেখি কেমন হয়েছে। কাঁচা আদা দিয়ে বেশ কড়া করে চা করেছি, সাথে সরু সরু করে কাটা মেঠো শশা, ভিজে অঙ্কুরিত ছোলা,
নারকেল কুচনো, খানিকটা লবণ ও লঙ্কা দিয়ে মাখা মশলা মুড়ি। কিশোরী আনন্দে যেন আত্মহারা হয়ে পড়ল। এক পেয়ালা চা তুলে নিয়ে এক খাবল মুড়ি মাখা মুখে ভরে তা চিবোতে চিবোতে বলল, দুর্দান্ত হয়েছে চারিমা, অপূর্ব হয়েছে। সত্যি তোমার কোনো তুলনা হয় না। সব দিকে তোমার সর্বদা খেয়াল রয়েছে। এই রকম ঠান্ডা রাতে ঠাকুরমশাইয়ের সাথে গল্পের আসরে বসে বড় চায়ের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম, আর সাথে এই মুড়ি মাখা। ঠিক এমন সময় দেখো, তুমি আমার মনের কথা বুঝতে পেরে কেমন চা করে নিয়ে চলে এলে। হ্যাঁ, আহা, অপূর্ব। ঠাকুরমশাই ঠিকই বলেন, তুমি সাক্ষাৎ মা অন্নপূর্ণা। আর তাই তো একা হাতে সব দিক এমন সুষ্ঠুভাবে সামাল দিতে পারো। হ্যাঁ, আর কয়জন মেয়ে এমন অল্প বয়সে তোমার মতন সব কাজে পারদর্শী হয় বলো দেখি। কিশোরীর করা অত্যন্ত প্রশংসা শুনে চারি লজ্জিত মুখ নিয়ে ফিরে গেল রান্নাঘরে তার বাকি কাজ সম্পন্ন করতে। ঠাকুরমশাই সিগারেটে একের পর এক লম্বা টান বসাতে লাগবে। আমি আর কিশোরী অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম গল্পের পরবর্তী অংশ শোনার জন্য। তবে খুব একটা বেশি সময় আমাদের ওইভাবে অপেক্ষা করতে হলো না। ঠাকুরমশাই সিগারেট সমাপ্ত হলে তিনি অবশিষ্ট ফিল্টারটুকু উঠোনের জমা জলের মধ্যে ছুড়ে দিয়ে যথারীতি বলতে আরম্ভ করলেন, সেই রাতে আমি মন্দিরের ফাঁকা শুনশান চাতালে সম্পূর্ণ একাকী অবস্থান করলাম। আকাশের দিকে মুখ তুলে তাকাতেই দেখলাম গোটা আকাশ জুড়ে কালো কুচকুচো মেঘ চাঁদোয়ার ন্যায় বিস্তার লাভ করেছে। চাঁদের দেখা তো বহু দূরের কথা, একটি দুটি নক্ষত্র দেখতে পেলাম না। সময়টা ছিল শ্রাবণ মাসের ভরা বর্ষা। চারপাশে থাকা সকল পুকুর, খাল, বিল প্রভৃতি জলাশয়ে জল থই থই করছিল। কচু পাতা তলা থেকে এক নাগাড়ে ভেসে আসছিল ব্যাঙের ডাক। সে এক অদ্ভুত গা ছমছমে আদি ভৌতিক পরিবেশ। মানুষজনের তো বহু দূরের কথা, আমি একটা কুকুর বিড়ালেরও পর্যন্ত দেখা পেলাম না। আমার মনটা কেমন যেন ডাক ডেকে উঠল। একটা বিপদের আভাস যেন বিষাক্ত কীটের মতো মাথা ছাড়া দিয়ে উঠল। এই অশরীরী আসলে কে? কোথা থেকেই সেবা এলো? হঠাৎ করে এই গ্রামের মানুষদের প্রতি তার এত আক্রোশের সৃষ্টি হলো কেন? এই সমস্ত উত্তর পাওয়ার আশায় আমি মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। সেই ভগ্ন প্রায় শতাব্দী প্রাচীন মন্দিরের চাতালে টান টানভাবে পদ্মাসনে বসে আমি কর জোড়ে দেবীর মন্ত্র পাঠ করতে আরম্ভ করলাম। কিন্তু কোনো লাভই হলো না। দেবী আমায় দর্শন দিলেন না, কোনো প্রশ্নের উত্তরও তিনি আমায় বললেন না। কেন ঠাকুরমশাই, দেবী কেন আপনাকে দেখা দিলেন না? কেন আপনার মনের মধ্যে থেকে সমস্ত প্রশ্ন তিনি দূর করলেন না? কারণ ধ্যানে সফলতা লাভ করতে গেলে মন এবং মস্তিষ্ক শান্ত থাকাটা খুবই জরুরি। কিন্তু সেই অবস্থায় আমার মন বড় বিচলিত ছিল। আমি কিছুতেই আমার মনের মধ্যেকার সমস্ত অশান্ত ভাব দূর করতে পারিনি। মস্তিষ্কের মধ্যে থেকে বিতাড়িত করতে পারিনি একাধিক প্রশ্নকে। এই কারণেই দেবী আমায় দর্শন দিলেন না। বেশ অনেকটা সময় বৃথা চেষ্টা করবার পর আমি উঠে দাঁড়ালাম। বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে বুঝতে পারলাম ইতিমধ্যেই রাত্রি বেশ গভীর হয়েছে। শন শন শব্দে বাতাস বইছে জোরালোভাবে। ঝিরিঝিরি করে বৃষ্টিও আরম্ভ হয়েছে। ঘুটঘুটে আঁধারে ডুবে থাকা শতাব্দী প্রাচীন সেই ভগ্নপ্রায় মন্দিরের চারপাশে থাকা বিশাল বিশাল ময়ূরের দল যেন কোনো আতঙ্কে জড় পদার্থের ন্যায় চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই ঝড়ের দাপুটেও অস্বাভাবিকভাবে একটি গাছের পাতাও নড়ছে না। আমার হৃদয়ের মধ্যে পুনরায় বেশ তীব্রভাবে বেজে উঠল সেই বিপদ ঘণ্টা।
আমি বুঝতে পারলাম নির্ঘাত ও কোনো এক বিপদ ঘটতে চলেছে এই গ্রামের মধ্যে। হয়তো আবার কোনো নিরীহ মানুষের প্রাণ চলে যাবে সেই অশরীরীর কবলে পড়ে। কিন্তু আমি এখানে উপস্থিত থাকতে তা কিছুতেই হতে দেব না। এমনটাই মনস্থির করলাম। মনে মনে আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্রের দ্বারা ভালোভাবে গাত্রবন্ধন করে নিয়ে আমি হাঁটতে আরম্ভ করলাম। যেভাবেই হোক, যে কোনো অবস্থাতেই হোক, আমাকে রাজশাহী গ্রামের নিরীহ মানুষদের রক্ষা করতেই হবে। দীপালি, তোমার ভয় লাগছে না তো? কি করব বলো, এইরকম যাত্রাপথে যে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হব তা কি আর বুঝতে পেরেছিলাম? না না, আমার বিন্দু মাত্র ভয় লাগছে না। ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমার সাথে তুমি রয়েছ। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি। আমি জানি তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না। গভীর রাতের অন্ধকারে গরুর গাড়ি করে রাজশাহী গ্রামের প্রধান পথ ধরে বাড়ি ফিরছিল সেই গ্রামের যুবক শান্তিনাথ এবং তার সদ্য বিবাহিতা স্ত্রী দীপালি। মাত্র কয়েক সপ্তাহ হয়েছে তাদের বিবাহিত দাম্পত্য জীবনের মধ্যে পা রেখেছে। স্ত্রীকে নিয়ে শ্বশুরালয়ে গিয়েছিল শান্তিনাথ, কিন্তু সেখান থেকে ফেরার সময় মাঝপথে ভয়ানক রকমের ঝড় জল তুফানের মুখোমুখি হয়ে তারা আটকে পড়ে। রাত্রি গভীর হলে প্রাকৃতিক দুর্যোগ থামার পর পুনরায় যাত্রা করেই ঠিকই, তবে রাজশাহী গ্রামের চৌহদ্দির মধ্যে যখন এসে উপস্থিত হই তখন রীতিমতো মধ্যরাত বলা চলে। গরুর গাড়ি চালক ছোট হারিকেনের আলোক সম্বল করে গাড়ি চালাচ্ছে মন্থর গতিতে। হেলে দুলে গরুর গাড়ি ক্রমশ এগিয়ে চলেছে সামনের দিকে। গরুর গাড়ির ছইয়ের ভিতর বসে থাকা নব দম্পতি নিজেদের মধ্যে কথোপকথনে অত্যন্ত ব্যস্ত। দীপালি শান্তিনাথের বুকের মধ্যে মাথা রেখে পরম শান্তি অনুভব করে, কিন্তু আচমকা হঠাৎ করেই গরুর গাড়ি থমকে যাওয়ায় শান্তিনাথ এবং দীপালি খানিকটা থতমত খায়। কি হলো দাদা, গাড়ি থামালেন কেন? গাড়ির চালক ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকালো পিছন ফিরে। শান্তিনাথ দেখলো যে জিনিসটা তার দুই চোখের কোণে মুখি মারছে তা ভয় ছাড়া আর কিছু নয়। চালকের মুখ ভয়ের চোটে যেন সম্পূর্ণ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে। কোনো রকম শুকনো ঢোক গিলে সে বলল, সামনের রাস্তার মাঝ বরাবর কি যেন একটা রইছে, দূর থেকে সঠিকভাবে বুঝতে পারছি না ওটা আসলে ঠিক কি, কিন্তু কিরকম যেন ভয় করছে। ওই অদ্ভুত ছায়া মূর্তির হাব ভাব দিকে মোর ভয় করছে। গরুর গাড়ির চালকের কথা শুনে শান্তিনাথ এবার খানিকটা সরে দেখল সত্যি সামনের রাস্তার মধ্যে কালো মতো কি যেন একটা বসে আছে। না, ঠিক বসে নয়, কোনো পূর্ণবয়স্ক মানুষ যদি অদ্ভুত ভঙ্গিমায় দুই হাত ও দুই পা সম্পূর্ণ মাটিতে রেখে দেহটা উল্টো করে উপরের দিকে মেলে ধরে তাহলে যেরকম দেখতে লাগে, এও যেন ঠিক তাই। ছায়ামূর্তির ঘাড় অদ্ভুত রকমের বাম দিকে কাত করা, যেন ঘাড়ের মধ্যে হাড় বলে আদৌ অবশিষ্ট কিছু নেই। ওই রকম অস্বাভাবিকভাবে সে ঘাড় কাত করতে সক্ষম হয়েছে। তবে যে জিনিসটা দেখলে মেরুদণ্ড বেয়ে একটা কনকনে ঠান্ডা রক্তের স্রোত নেমে যায় তা হলো ওই ছায়ামূর্তিরই দুই চোখ। সত্যি কথা বলতে কি, শান্তিনাথ তার সমগ্র জীবনব্যাপী এরকম চোখ কখনো কোনোদিনও দেখেনি। তার একেবারেই ধারণা নেই এরকম চোখ কোনো প্রাণীর হতেই পারে না। এই দুই সবজেটে চোখের মধ্যে বুঝি মনি বলে কিছু নেই। চোখের দৃষ্টি সম্পূর্ণ অপলক। দুই চোখের অক্ষিকটর থেকে যেন বেরিয়ে আসছে আলে আর আলো। দমকা বাতাসে তার মাথার লম্বা লম্বা চুলগুলো শূন্যের সাথে বারবার পাক খাচ্ছে।
এরপর বাতাসের সাথে ভর করে একটা পচা কটু গন্ধ ওদের দেহের অভ্যন্তরে প্রবেশ করার হলো। কিসের যেন একটা টপটপ শব্দ কানে এলো শান্তিনাথের। বাইরে বৃষ্টি না হলেও কোনো একটা তরলের আওয়াজ কর্ণগোচর হচ্ছে বেশ কিছু সময় ধরে। সব কিছু দেখে দীপালিও ভীষণ রকমের ভয় পেয়ে গিয়েছে বুঝে শান্তিনাথ এবার একটু গা ঝাড়া দিতে বলল, দীপালি, তুমি এই গাড়ির মধ্যে চুপটি করে বসে থাকো। আমি বরং একবার হ্যারিকেনের আলোটা সঙ্গে নিয়ে দেখে আসি সামনে রাস্তার মধ্যে ওটা কি রয়েছে। না না, তুমি এখন এই রাত বিরেতে গাড়ি থেকে নেমো না। তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই। যদি যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায় তখন কি হবে বলো তো? আরে বাবা, আমার কিচ্ছু হবে না, তুমি অযথা এত চিন্তা করো না। দেখো, সারা রাত তো আর আমরা এইভাবে মাঝপথে গরুর গাড়ি নিয়ে বসে থাকতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। দীপালিকে বুঝিয়ে হ্যারিকেন নিয়ে গাড়ির মধ্যে থেকে নামলো শান্তিনাথ। তবে গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে পা রাখা মাত্রই সে যেন শিউরে উঠল। শান্তিনাথের মনে হলো সে বুঝি আস্ত বরফের চাঁইয়ের উপর পা রেখেছে। এতটাই কনকনে ঠান্ডা রাস্তার মেঝে। স্ত্রীর কাছে বীরপুরুষের মতো সাহস দেখিয়ে কথাগুলো বলে এসেছে ঠিকই, কিন্তু তারও বুকের মাঝখানটা কেমন যেন দুরু দুরু করে কাঁপছে। তা কিছুতেই অস্বীকার করার নয়। শান্তিনাথ যতই সামনের দিকে এগিয়ে আসতে লাগলো ততই সে উপলব্ধি করলো দম বন্ধ করা ওই বিশ্রী গন্ধটা যেন চারপাশ থেকে ভয়ানক নাগপাশের মতো জড়িয়ে ধরেছে তাকে একটু একটু করে। শান্তিনাথের দম বন্ধ হয়ে আসছে ক্রমশ। সামনের দিকে এসে যতই পা বাড়াচ্ছে ততই যেন হাওয়ার বেগ বাড়ছে ক্রমাগত। হাওয়া নয়, শৈত্যপ্রবাহ বললে বোধ হয় সঠিক বলা হয়। এত বিপুল ঠান্ডা হিমেল সে বাতাস যেন হাড়ে কাঁপুনি ধরিয়ে দেওয়ার উপক্রম। শান্তিনাথ রীতিমতো ঠকঠক করে কাঁপতে আরম্ভ করল। তার পায়ের মধ্যে কিসের জন্য একটা চটচটে দুর্গন্ধময় তরল ঠেকতেই সে হ্যারিকেনের আলো নিচের দিকে নামিয়ে রীতিমতো চিৎকার করে উঠল। অন্ধকারের অতলে তলিয়ে যাওয়া রাস্তার বুকে আলো ফেলে যা দেখল তাতে যেন সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। বুকের বাম দিকে দুমদুম শব্দ শুরু হয়েছে। সীমাহীন ভয়ে দরদর করে ঘামতে শুরু করলো সে। রাস্তার মধ্যে পড়ে আছে চটচটে রক্ত। তবে এক দুই ফোঁটা রক্ত নয়, যেন বালতি বালতি রক্ত ঢেলে দিয়েছে কেউ। আর সেই কারণে অমন কাঁচা মাটির রাস্তা রক্তে টকটকে লাল হয়ে উঠেছে। সামনের দিকে তাকাতেই আর এক প্রস্তর চমকিত হলো সে এতক্ষণ ধরে যে কালো ছায়ামূর্তিটি রাস্তার ঠিক মাঝ বরাবর বসেছিল অদ্ভুত ভঙ্গিমায়, চোখের পলকে সেটা যেন অদৃশ্য হয়ে গিয়েছে ওই স্থান থেকে। আর ঠিক সেখানে সে বসেছিল। এই রক্তের প্রকৃত উৎস হলো ওই স্থান। যেন ছায়ামূর্তির দেহ থেকেই বেরিয়ে এসেছে এই দুর্গন্ধযুক্ত বদ রক্তের নদী। কি হলো? কি হলো? তুমি এরকম চিৎকার করে উঠলে কেন? তুমি ঠিক আছো? শান্তিনাথের বুকের ভেতরটা ততক্ষণে হাঁপড়ের মতো ওঠা নামা শুরু করেছে। সে দেখল তার চিৎকার শুনে গাড়ির ভেতর থেকে তার সমস্ত নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে অমান্য করে বেরিয়ে এসেছে তার স্ত্রী দীপালি। সে খানিকটা উত্তেজিত হয়ে ধমকের সুরে বলল, আমি যে তোমাকে বারবার বাইরে বেরোতে বারণ করেছিলাম, তবুও তুমি এখানে এলে কি জন্য? না এসে কি বা করতাম? তোমার অমন ধারা চিৎকার শুনেও কি চুপ করে বসে থাকা যায়? দীপালি, আমাদের এক্ষুনি এখান থেকে পলায়ন করতে হবে। আমার মনে হচ্ছে আমরা যদি বেশিক্ষণ এখানে থাকি তাহলে কোনো চরম বিপদ ঘটতে পারে। দীপালির হাত ধরে শান্তিনাথ সেই স্থান ছেড়ে দৌড়ে গাড়ির দিকে পালিয়ে আসতেই যাবে, ঠিক এমন সময় শান্তিনাথ এবং দীপালি উপরের দিকে তাকাতেই যা দেখল
তা ছিল ওদের সম্পূর্ণ কল্পনাতীত এক বিষয়। ভয়ানক কোনো দুঃস্বপ্নে অসুস্থ মানুষ বুঝি ওই রকম ভয়াবহতা দেখে না যা তারা স্বচক্ষে দেখল। রাস্তার দুই ধারে থাকা বিশাল বড় বড় লম্বা বাঁশ গাছের ঝাড়গুলি মাঝ রাস্তার ঠিক উপরে এসে মিলিত হয়েছে একে অপরের সাথে, আর সেই বাঁশ গাছের মধ্যেই চামচিকির মতো উল্টো হয়ে ঝুলে আছে ওই কালো ছায়ামূর্তিটা। শান্তিনাথ এবার কাছ থেকে পরিষ্কার করে দেখল তার রূপ। অস্পষ্ট চাঁদের আলো তির্যকভাবে বাঁশ গাছের নীলচে সবুজ পাতা ভেদ করে এসে মিশেছে তার কালো কুচকুচে দেহের বিভিন্ন অংশে। চাঁদের রূপালী আলোয় চকচক করছে তার মুখমণ্ডলে একাধিক তীক্ষ্ণ দাঁতের সারি। দাঁতের ফাঁক থেকে টপ টপ করে চুইয়ে পড়ছে লালা রস। বর্তমানে যেটা এসে পড়েছে ওদের গায়ে। দীপালি জ্ঞান হারিয়ে প্রায় লুটিয়ে পড়ছিল, কিন্তু শান্তিনাথ তাকে সঠিক সময় ধরে নিল। তবে সে জানে না আজ আর তারা বেঁচে গৃহে ফিরতে পারবে কিনা। এতক্ষণে শান্তিনাথ বেশ বুঝতে পেরেছে এই রমণী আর যাই হোক না কেন মোটেও জীবিত কোনো নারী নয়, এ আদতে এক অশরীরী। বাঁশঝাড়ের অপর প্রান্তে থাকা খালপাড় থেকে ছুটে এলো একদল শৃগালের সমবেত হুঙ্কার ধ্বনি, আর তার সাথেই তালে তাল মিলিয়ে বাঁশ গাছের মাথায় তুলতে থাকা অশরীরীটি খলখল করে হেসে উঠল। সাহসী শিকার, কেউ যে কোনো হিংস্র শিকারী প্রাণী তিলে তিলে ভয় দেখিয়ে কাবু করে নিরীহ অবস্থায় তার উপর ঝাঁপিয়ে পড়ার মধ্যে একটা আলাদাই মজা খুঁজে পায়। সেই মজা সঠিকভাবে উপলব্ধি করার জন্যই অশরীরী এবার ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। আমি আমার রুদ্রাক্ষের মালাটি খুলে তা চেপে ধরলাম সেই অশরীরী মধ্যের ললাটে। তোমরা তো জানোই আমার গলার রুদ্রাক্ষের মালা কিংবা পদ্মবীজের মালা কোনো সাধারণ মালা নয়, তা অত্যন্ত শক্তিশালী দৈব শক্তি সম্পন্ন। সেই মালা দ্বারা আমি বহুবার বহু অশরীরীকে ধ্বংস করেছি। সেই অশরীরী এবার বীভৎসভাবে গর্জন করে উঠল। মুহূর্তের মধ্যেই তার মহা আনন্দের অট্টহাসি পরিণত হলো যন্ত্রণাদায়ক বিকট চিৎকারে। সেই অশরীরী প্রেতাত্মা আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু আমি কিছুতেই এত সহজে তাকে নিস্তার দিলাম না। দেহের সর্বশক্তি দিয়ে তার মধ্য ললাটে শক্ত করে মালা চেপে ধরে উচ্চকণ্ঠে মন্ত্রপাঠ আরম্ভ করলাম। এইভাবে বেশ কিছুটা সময় ধরে রীতিমতো আমাদের মধ্যে সংঘর্ষ চলার পর সেই অশরীরী আমার হাত থেকে নিজেকে বহু কষ্টে ছাড়িয়ে মিলিয়ে গেল অন্ধকারাচ্ছন্ন বাতাসের মধ্যে। আমি ততক্ষণে পুরোপুরি ঘরমাক্ত হয়ে উঠেছি। আমার ঠোঁটের কোণে ফুটে উঠেছে যুদ্ধে জয়লাভের ন্যায় উল্লাসের হাসি। পুনরায় রুদ্রাক্ষের মালা গলার মধ্যে ধারণ করে পিছন ফিরে তাকাতেই দেখলাম বিস্ময়ের সাথে নবদম্পতি তাকিয়ে রয়েছে আমার দিকে। তখনও যেন তারা বিশ্বাস করতে পারছিল না যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাদের প্রাণ রক্ষা পেয়েছে। আপনি আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর এমন মধ্যরাতে এই স্থানে আপনি কি করছেন? শান্তিনাথের কণ্ঠনালী অপরিসীম ভয়ের চোটে বারবার ওঠানামা করছিল। কাতরভাবে সে প্রশ্নগুলো করল আমায়। আমি সূক্ষ্ম হাসি হেসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে বললাম, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা সম্পূর্ণ নিশ্চিত হতে পারো সেই অশরীরী আর তোমাদের উপর আক্রমণ করবে না। তোমরা আমাকে চিনতে পারবে না, কারণ আমি এখানকার মানুষ নই। আমার নাম তারানাথ চক্রবর্তী।
তবে আরেকটি পরিচয়ও আছে, তা হলো তারানাথ তান্ত্রিক। আমি আজকে তোমাদের গ্রামেই এসেছি। তোমাদের থেকে বুঝতে পারছি যে তোমরা বেশ কিছুদিন গ্রামের মধ্যে ছিলে না, তাই এই জন্যেই এখানকার পরিস্থিতি সম্পর্কে একেবারেই অবগত নও। তোমাদের এই রাজশাহী গ্রামে এক ভয়ানক সাংঘাতিক অপশক্তির আগমন ঘটেছে। প্রতি রাতে সে নিজের খেয়াল খুশি মতো মানুষ হত্যা করে চলেছে। তার ভয়ে এই গ্রামের কেউ সন্ধ্যায় অন্ধকার নামার পর বাড়ির বাইরে পা রাখছে না। তোমরা এই সমস্ত কিছুই জানতে না, তাই জন্যই রাতের বেলায় এই গ্রামে প্রবেশ করেছ। আমার মনে হচ্ছিল যে আজ রাতেও কোনো না কোনো ঘটনা ঘটবে, তাই তো আমি অনেকক্ষণ ধরে এই সময় গ্রাম প্রদক্ষিণ করছি। হঠাৎ করে এই স্থানে এসে তোমাদের দেখে থমকে গিয়েছিলাম। গোটা বিষয়টা আমি অন্তরালে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করছিলাম এবং অপেক্ষা করছিলাম ঠিক সেই চরম মুহূর্তে, যখন অশরীরী তোমাদের উপর আক্রমণ করার কারণে ঝাঁপিয়ে পড়বে, আর ঠিক তখনই সেই সময় আমি তাকে জব্দ করতে পারবো। বর্তমানে তোমরা এখন সম্পূর্ণ সুরক্ষিত। যাও, তোমরা এবার নিজের গৃহে ফিরে যাও। ওই অশরীরী যা শায়েস্তা হয়েছে না, তাতে আজ রাতে আর সে পুনরায় প্রকট হবে না, এমনটাই আশা করছি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। সত্যি আজ আপনি না থাকলে আমাদের প্রাণ রক্ষা পেত না কোনো মতেই। কেবলমাত্র আপনার কারণে আমরা এ যাত্রায় বেঁচে গেলাম। থাক থাক বাবা, এ কি করছো? এই অবস্থায় আর তোমার প্রণাম করতে হবে না। তোমরা সুস্থ রয়েছো, সে পরমেশ্বরের কৃপা ছাড়া আর কিছুই নয়। তোমরা আর বাইরে বেশিক্ষণ থেকো না, যাও বাড়ি ফিরে যাও। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর বাইরে এই রাতের অন্ধকারে থাকাটা একেবারেই নিরাপদ হবে না। যে বিভীষিকার আজ মুখোমুখি আমরা হলাম, তা আজ জীবন কখনোই ভুলতে পারবো না আমি। কিন্তু আমরা তো বাড়ি ফিরে যাচ্ছি, আপনি কোথায় যাবেন? আপনি কি সারা রাত এভাবেই আমাদের গ্রাম প্রদক্ষিণ করে পাহারা দেবেন নাকি? না না, তার আর প্রয়োজন হবে না। সেই অশরীরী আজ রাতে আর কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। আমি তোমাদের গ্রামের ভাঙা পরিত্যক্ত মন্দিরের মধ্যে আশ্রয় নিয়েছি, সেখানেই ফিরে যাব। বেশ, তবে আপনিও সাবধানে যান। কাল সকালে আমি আপনার সঙ্গে দেখা করে আসব। সত্যি চক্রবর্তী মশাই, আপনি কাল রাতে যদি না থাকতেন তাহলে আমাদের গ্রামের মাটিতে আরও রক্তপাত ঘটত। ওই সাংঘাতিক মধ্যরাতের অশরীরী প্রেতাত্মার কবলে পড়ে বেঘরে মারা যেত শান্তিনাথ, তার স্ত্রী আর ওই গরুর গাড়ির চালকটা। বেশ বুঝতে পারছি স্বয়ং ঈশ্বর আপনাকে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। আপনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। আপনার অনেক 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 ক্ষমতা রয়েছে। পরের দিন সকালের আলো ফোটা মাত্রই মধুসূদন বাবু এবং ধনঞ্জয় বাবু এসে উপস্থিত হলেন রাজশাহী গ্রামের শতাব্দী প্রাচীন পরিত্যক্ত মন্দিরের সামনে। আমি খোলসাভাবে তাদের সমস্ত ঘটনার কথা বললাম। গতকাল রাতে যে কি সাংঘাতিক বিপদ ঘটতে যাচ্ছিল তা জেনে তারা যেন শিউরে উঠলেন। মধুসূদন বাবুর উদ্দেশ্যে আমি বললাম, আচ্ছা মধুসূদন বাবু, একবার আমাকে আপনাদের গ্রামটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারবেন? কেন জানি না, আমার মনে হচ্ছে হয়তো আমাদের দেখার বাইরেও এমন কিছু একটা থেকে যাচ্ছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ঘটনার অন্যতম প্রধান কারণ। সত্যি কথা বলতে কি, এখনো পর্যন্ত কিন্তু কোনো একটি প্রশ্নের উত্তর আমি পাইনি। বেশ কয়েকটি প্রশ্ন আমার কাছে অধরাই থেকে গিয়েছে। প্রথমত, এই অশরীরী রমণী আসলে কে? দ্বিতীয়ত, এই অশরীরী রমণীর প্রেতাত্মা হঠাৎ করে আপনাদের গ্রামে এমন উপদ্রব শুরু করলো কেন? আর তৃতীয়ত, আপনাদের গ্রামে মানুষের সর্বনাশ করে তার কি সিদ্ধি লাভ হবে? অবশ্যই, এ তো অতি উত্তম প্রস্তাব। আমি, ধনঞ্জয় এবং আমরা তিনজনে মিলেই এবার একটা গোটা গ্রামকে ভালো করে ঘুরে দেখি। আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে সত্যি হয়তো এই অশরীরীর উৎপত্তির রহস্য আমাদের গ্রামের মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে। আমি, মধুসূদন বাবু এবং ধনঞ্জয় বাবু, আমরা তিনজনে মিলে এবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম।
রাজশাহী গ্রামটা একবার ভালো করে দেখার জন্য। রাজশাহী গ্রাম যে খুব একটা আকারে ছোট তেমনটা কিন্তু নয়, খুব সুন্দর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ সেই গ্রাম। আদর্শ গ্রাম বলতে ঠিক যা বোঝায় একেবারে তাই। রাজশাহী গ্রামের বিভিন্ন প্রান্ত তন্ন তন্ন করে খোঁজার পরেও আমার নজরে এমন কোনো জিনিসই এলো না যা সন্দেহজনক। অবশেষে গোটা গ্রাম ঘুরে দেখবার পরে আমরা এসে উপস্থিত হলাম নদীর ঘাটে। রাজশাহী গ্রামের একেবারে কোল ঘেঁষে বয়ে চলা নদীটির নাম সুরধনী। সেই সুরধনী নদীর তটে এসে দাঁড়াতেই মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। সেই অনুভূতি আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। হৃদয়ের মধ্যে তড়িৎ বেগে যে অনুভূতি ছড়িয়ে পড়ল তা যেমন আনন্দের নয়, ঠিক তেমনই আবার দুঃখেরও নয়। আমার নাকে এসে ঠেকল একটা বিশ্রী উৎকট পচা কটু গন্ধ। কিন্তু খুব ভালোভাবে চারপাশ দেখার পরেও কিছুই দৃষ্টিগোচর হলো না দেখে আমরা ফিরে এলাম। সারাটা দিন কেটে গেল ওই রকমভাবেই গভীর দুশ্চিন্তার মধ্যে। আমি বহুবার ভাবনা চিন্তা করার পরেও কিছুতেই কোনো কিছুর সমাধান করে উঠতে পারলাম না। যত সময় বয়ে যাচ্ছিল ততই আমিও ভীষণ রকমের অস্থির হয়ে পড়েছিলাম একটু একটু করে। আমি কেবলমাত্র মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে করজোড়ে প্রার্থনা জানাচ্ছিলাম যাতে দেবী আমাকে এই দিশেহারা অবস্থা থেকে উদ্ধার করেন। তিনি যেন এই সমস্যা সমাধানের কোনো একটি সূত্র আমায় বলে দেন। ঠিক এমন সময় আমার মাথায় বিদ্যুৎ ঝলকের ন্যায় খেলে গেল একটা বিষয়। আমার মস্তিষ্কের মধ্যে ভেসে উঠল একটা কথা। নদীর তটে গিয়ে উপস্থিত হওয়া মাত্রই আচমকা কেন ওই রকম উৎকট গন্ধ আমার নাকে এসে ঠেকল। তা আমায় রীতিমতো ভাবালো। হ্যাঁ, এ কথা ঠিকই যে চারপাশের প্রতি নজর বুলিয়েও আমি কিছুই দেখতে পাইনি, কিন্তু এমনটা তো হতেই পারে যে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যে বিশাল বড় বড় ঝোপঝাড় রয়েছে সেখানে হয়তো কিছু আছে, যার কারণে ওই উৎকট বিশ্রী গন্ধটা আমার নাকে এসে ঠেকেছিল। তাছাড়াও ওই স্থানে উপস্থিত হওয়া মাত্রই আমার হৃদয়ের মধ্যে একটা বিশেষ অনুভূতি ছড়িয়ে পড়েছিল। সব মিলিয়ে এগুলো যেন কোনো সংকেত। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে এখনই একটি বার এক মুহূর্ত কাল বিলম্ব না করে নদীর ঘাটে যেতে হবে। বাইরের দিকে তাকিয়ে দেখলাম অপরাহ্নের আলো প্রায় ফুরিয়ে আসতে চলেছে। চরাচর জুড়ে নেমে আসছে অফুরন্ত নীরবতা আর আঁধার। মধুসূদনবাবু, ধনঞ্জয়বাবু, শান্তিনাথ এবং রাজশাহী গ্রামের আরও বেশ কিছু পুরুষ মানুষকে সাথে নিয়ে আমি এগিয়ে গেলাম সুরধ্বনি নদীর ঘাটের দিকে। চারপাশ জুড়ে অন্ধকার ঘনিয়ে আসতেই তারা প্রত্যেকে মশাল জ্বালালো। নদীর ধারে এসে উপস্থিত হলে শান্তিনাথ আমার উদ্দেশ্যে ভারী কৌতূহলের সাথে জিজ্ঞাসা করল, এরপর আমাদের কি করণীয় চক্রবর্তী মশাই? শান্তিনাথ, আমি তোমায় যা করতে বলবো তুমি তা করতে পারবে? ভয় পাবে না তো? কি যে বলেন চক্রবর্তী মশাই, আমি কি আর জানি না আমি কার সঙ্গে রয়েছি? আপনি আমাদের সঙ্গে থাকাকালীন আমাদের সামান্যতম কোনো বিপদ ঘটারও সম্ভাবনা নেই, এইটুকু আমি বিলক্ষণ বুঝতে পেরেছি। আপনি শুধু বলুন আমায় কি করতে হবে, আমি নির্ভয়ে সেই কাজ করব। শান্তিনাথ, তুমি এবং তোমাদের গ্রামের বেশ কিছু সাঁতারে পারদর্শী যুবক এখনই এই নদীর মধ্যে নামো। আশা করছি এখানে উপস্থিত প্রত্যেকেই তোমরা সাঁতারে পারদর্শী, কারণ তোমাদের প্রধান পেশা হলো মৎস্য শিকার করা। তোমরা এই নদীতে নেমে নদীর দুই পাশে থাকা ঝোপঝাড়গুলো ভালো করে একটু খতিয়ে দেখে পরীক্ষা করো, সেখানে কিছু আটকে আছে কিনা সেটা দেখো।
বেশ, ঠিক আছে চক্রবর্তী মশাই, আপনি যা বলছেন ঠিক তাই হবে। আমরা এক্ষুনি এই নদীর জলে ঝাঁপিয়ে পড়ছি। মুখের কথা শেষ করেই শান্তিনাথ এবং সেই গ্রামের কিছু তরুণ যুবক বিন্দুমাত্র কালক্ষেপ না করে গায়ের বস্ত্র খুলে ঝাঁপিয়ে পড়ল কনকনে ঠান্ডা জলের মধ্যে। গ্রামের অন্যান্য মানুষেরা মশাল হাতে তাদের আলো দেখাতে লাগল। প্রকৃতি ততক্ষণে ঘন কালো অন্ধকারে ছেয়ে গিয়েছে চারপাশের মধ্যে। ধূসর কালো অন্ধকারের মাত্রা এতটাই বেশি যেন মনে হয় কেউ বোধ হয় আস্ত এক দোয়াত কালো কালি ঢেলে দিয়েছে মহাকাশ থেকে ধরাতলের পানে। নদীর কুচকুচে কালো আন্দোলিত জল সহসা আলোকিত হয়ে উঠল মশালের উজ্জ্বল আলোয়। গ্রামের 10-12 জন যুবক মিলে গোটা নদীর তোল পার করে দিতে আরম্ভ করল। নদীর দুই ধারে থাকা আগাছার ঝোপঝাড় তারা উল্টে পাল্টে দেখতে লাগলো সত্যি সেখানে কিছু আছে কিনা। আমি বিচলিতভাবে পায়চারি করতে লাগলাম। এমন সময় নদীর জল থেকে হাওয়াতে হাওয়াতে শান্তিনাথ বলল, চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই, এখানে এখানে কিছু একটা আছে, আমাদের হাতে ঠেকেছে, কিন্তু কিন্তু সেটা আসলে কি তা বুঝে উঠতে পারছি না। তবে বেশ ভারী জাতীয় কিছু একটা, এইটুকু বুঝতে পেরেছি। শান্তিনাথ, শান্তিনাথ, বলো তোমরা সকলে শান্তিনাথকে সাহায্য করো। শান্তিনাথ যেভাবেই হোক ওই জিনিসটাকে তুলে গঙ্গায় আনতেই হবে। আমার কথা শুনে নদীর জলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটা যুবক এবার শান্তিনাথের দিকে সাঁতার কেটে এগিয়ে গেল। তারা প্রত্যেকে কচুরিপানা ঠেলে ঝোপঝাড়ের ভেতর থেকে বের করে আনলো একটি পচা গলা মহিলার প্রাণহীন মরদেহ। সেই মৃতদেহের অবস্থা এতটাই শোচনীয় হয়ে উঠেছিল যে তা চোখে দেখার মতো নয়, না একদমই নয়। নদীর জলে বেশ কিছুদিন এভাবে আটকে থাকার জন্য মৃতা মহিলার গোটা শরীরের মাংস পুরোপুরি পচে ফুলে গিয়েছিল। দেহের চামড়া ধবধবে সাদা হয়ে গিয়েছিল। ক্ষুধার্ত মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর দল খুবলে খুবলে গিয়েছিল তার চোখের মনি। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সব। নগ্ন সেই নারী মূর্তিকে দেখে সকলেই ভীষণ রকমের ভয় পেয়ে গেল। উপস্থিত জনতার মধ্যে একটা মৃদু গুঞ্জন উঠল। ধনঞ্জয়বাবু সকলকে থামিয়ে বললেন, চক্রবর্তী মশাই, চক্রবর্তী মশাই, কি হচ্ছে এসব? এই মৃত নারী আসলে কে? কোথা থেকে এলো? দেখুন ধনঞ্জয়বাবু, এই মহিলা আসলে কে, হ্যাঁ কোথা থেকে এসেছে, এই সমস্ত কিছুর উত্তর তো আমিও জানি না, তাই বলতে পারবো না। কারণ আপনিও যেখানে রয়েছেন আমিও ঠিক সেখানেই রয়েছি। তবে এইটুকু বলতে পারি যে আমাদের গ্রামে যত সমস্যার সৃষ্টি হয়েছে তার মূল কারণ হলো এক মৃত রমণী। আমার অনুমান যদি ভুল না হয় তাহলে এই মৃত রমণীর দেহ সুরধ্বনি নদীর প্রবল স্রোতে ভেসে আসে এবং আপনাদের গ্রামের সন্নিকটে এই ঘাটের আগাছা ঝোপের মধ্যে আটকে যায়। এই রমণীর অতৃপ্ত আত্মাই আপনাদের গ্রামে প্রতি রাত্রে আবির্ভূত হয়ে তার ধ্বংসলীলা চালায়। তার মানে আপনি বলছেন যে বিগত কয়েকদিনের মধ্যরাতে আমাদের গ্রাম, এই রাজশাহীর বুকে যে অতৃপ্ত প্রেতাত্মাটির আগমন ঘটেছে, সেই আদতে এই মৃত নারীর আত্মা? একেবারেই তাই ধনঞ্জয়বাবু, এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। কিন্তু এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? এই অতৃপ্ত আত্মার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি এবং আমাদের ঠিক কী করণীয়? দেখুন ধনঞ্জয়বাবু, এই রমণীর যে কারণে মৃত্যু ঘটুক না কেন, তার মৃতদেহের কিন্তু কোনোরূপ সৎকার করা হয়নি, আর এজন্যই তার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। সম্পূর্ণ বিদেহী অবস্থায় ঘুরে বেড়াচ্ছে সে, এবং যেহেতু তার মৃতদেহ আপনাদের গ্রামের ঘাটে এসে ঝোপঝাড়ের অন্তরালে আটকে ছিল, তাই তার আত্মা আপনাদের গ্রামের মানুষদের সাথে অনিষ্ট সাধন করেছে। এখন সবচেয়ে জরুরি কাজটি হলো এই মৃতদেহটি সৎকার করা। আপনারা সকলে মিলে আজ এই স্থানে এই মৃতদেহটি সৎকারের ব্যবস্থা করুন। কাল সকালে দিবালোকের প্রথম আলো ফুটলে আমি যাবতীয় পারলৌকিক কাজকর্ম সম্পূর্ণ করব। তাহলে এই মৃত রমণীর আত্মা চিরকালের জন্য মুক্তি পাবে এবং আপনাদের গ্রামের নিরীহ মানুষেরাও এই অশরীরীর হাত থেকে মুক্তি লাভ করবে।
আচ্ছা বেশ, ঠিক আছে চক্রবর্তী মশাই, আপনি ঠিক যেমনটা বলছেন তেমনটাই করা হবে। এরপর আর কি, রাজশাহী গ্রামের প্রতিটা মানুষ অত্যন্ত তৎপরতার সাথে সেই পচা গলা মৃতদেহটিকে সৎকার করল শাস্ত্র মতে। চিতার পবিত্র আগুনে পুড়িয়ে ফেলা হলো সেই বাসি ফুলে ফেঁপে ওঠা মরদেহটিকে। পরের দিন সকালে আমি সেই স্থানে যাবতীয় পারলৌকিক কাজকর্ম করলাম। এই ঘটনার পর থেকে আর কখনো কোনোদিনও ওই গ্রামে মধ্যরাতের অশরীরীকে দেখা যায়নি। ধনঞ্জয়বাবু, মধুসূদনবাবু, শান্তিনাথ তারা সকলেই আমাকে বহুবার করে তাদের গ্রামে বেশ কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন বটে, কিন্তু তোমরা তো জানো প্রয়োজন ফুরিয়ে গেলে আমি আর সেই স্থানে একটানা বেশি দিন থাকি না। এটা তো আমার স্বভাব বিরুদ্ধ একটি কাজ। আসলে একটানা দীর্ঘদিন কোনো স্থানে থাকলে সেই স্থানের প্রতি একটা অদ্ভুত মায়া পড়ে যায়, আর ব্যক্তিগতভাবে আমার মতে অহেতুক কোনো মায়ার বন্ধনে জড়িয়ে না পড়লেই ভালো। আমি তার পরের দিন সকালেই উপস্থিত সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছে দেখে সকলকে বিদায় জানিয়ে পুনরায় হাঁটতে আরম্ভ করেছিলাম অনন্তের উদ্দেশ্যে। সেইবার এইভাবেই ওই মধ্যরাতের অশরীরী প্রেতাত্মার মুক্তি ঘটেছিল এবং রাজশাহী গ্রামের নিরীহ নিরপরাধ মানুষেরাও প্রাণে রক্ষা পেয়েছিল। রাজশাহী গ্রামের পুরুষদের প্রধান পেশা সেই নদী, যার থেকে মৎস্য শিকার করা পুনরায় শুরু হলো। তোমাদের আজকে এই ঘটনাটা বলার পিছনে অন্যতম প্রধান কারণটি হলো এটাই যে আমাদের জীবনে কখনো কোনো অপরাধ না করার পরেও আচমকাই শাস্তি ভোগ করতে হয়, বা বলতে পারো দুর্ভাগ্যের শিকার হতে হয়। এ কথা জানো, কিছু কিছু ভুলের মাসুল আমাদের না ভুল করেই গুনতে হয়। বিপদ কখনো তো বলে কয়ে আসে না, না, বিপদ আসে আচমকা। তাই আমাদের সব সময় সতর্ক থাকা দরকার, সাবধানে থাকা দরকার, একটু চোখ কান খুলে রাখা দরকার, আর ঈশ্বরের প্রতি অপরিসীম ভরসা ভক্তি রাখা ভীষণভাবে দরকার। কি হে কিশোরী, কোনো কথা নেই যে মুখে? তা বলো, ভালো লেগেছে তো আজকের এই ঘটনার কথা? আমি এবং কিশোরী আমরা দুজন সম্পূর্ণ মন্ত্রমুগ্ধের ন্যায় ঠাকুরমশাইয়ের বলা কাহিনী শুনছিলাম খুব মনোযোগ সহকারে। সত্যি মানুষটার গল্প বলার মধ্যে এমন একটা ভাব রয়েছে যেন প্রত্যেকটি ঘটনা আমাদের দুই চোখের সামনে ফুটে ওঠে। আমরা যেন জীবন্ত সেই সমস্ত দৃশ্যপট দু চোখের সামনে দেখতে পাই। ঠাকুরমশাইয়ের কথায় আমাদের উভয়েরই সম্বিত ফিরে এলো। কিশোরী ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে চওড়া হাসি উপহার দিয়ে বলল, আরে ভালো লেগেছে মানে? দুর্দান্ত লেগেছে ঠাকুরমশাই। সত্যি আপনার বলা প্রতিটি কাহিনী আমাদের ভীষণ ভালো লাগে। তবে আজকের গল্পটা একেবারে অন্য রকমের ছিল, অন্য ধারার ছিল। সত্যি কথা বলতে কি, আমরাও বুঝতে পারিনি যে ওই অশরীরী আদতে কে, সে কেন ওইভাবে রাজশাহী গ্রামের মানুষদের জীবন ধ্বংসের খেলায় মত্ত হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ঠাকুরমশাই, আমিও আপনার কথার সাথে পুরোপুরি সহমত পোষণ করি। কোথা থেকে কোন দিক দিয়ে যে হুট করে ভয়ানক বিপদ আমাদের জীবনে ঝাঁপিয়ে পড়ে হিংস্র বাঘের মতো থাবা বসায়, তা সত্যিই আমরা কোনা করেও ভাবতে পারি না। কি হে ভাইয়া কিশোরী, চলো এবার বরং ওঠা যাক। ঠাকুরমশাইয়ের গল্প বলা তো সমাপ্ত হয়েছে, আর অযথা বসে থেকে কি লাভ? এ সময় তুগ্গা তুগ্গা বলে ছাতা মাথায় দিয়ে বরং বেরিয়ে পড়াই ভালো। হ্যাঁ ভাই, তুমি মোটেও ভুল কিছু বলোনি। ঠাকুরমশাই, আজকের মতো গল্প যখন শেষ, এবার তাহলে আমাদের বিদায় দিন। আবার পরে অন্য কোনো একদিন আসবো না হয়। আপনি আমাদের নিয়ে বিন্দু মাত্র চিন্তা করবেন না, আমরা ঠিক পৌঁছে যেতে পারবো। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি এবং কিশোরী বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। মটলেনের রাস্তায় ইতিমধ্যেই বেশ জল দাঁড়িয়ে গেছে। বৃষ্টির মাত্রা এখন কিছুটা কমলেও সম্পূর্ণভাবে থামেনি, সুতরাং মাথার উপরে ছাতা মেলে ধরে রাখতেই হয়েছে।
আমি এবং কিশোরী সিগারেটের প্যাকেট থেকে দুটি সিগারেট তুলে নিয়ে তা নিজ নিজ ঠোঁটের ফাঁকে বসিয়ে তাতে আগুন ধরালাম। একটানা বেশ অনেকটা সময় আমরা কেউই ধূমপান করিনি, তাই মনটা কেমন যেন উসকুস করছিল। একটু নেশার জন্য, যেহেতু ঠাকুরমশাই আমাদের থেকে বয়সে অনেক বড় এবং একজন প্রবীণ ব্রাহ্মণ মানুষ, তাই আমরা তাকে যথেষ্ট সম্মান করি। আজ অবধি কখনো তার সামনে ধূমপান করিনি, কিন্তু এবার তার গৃহ ছেড়ে বাইরে বেরিয়ে আসার কারণে করলাম। সিগারেটে মনের সুখে লম্বা লম্বা টান দিতে দিতে জল জমা রাস্তার বুকে ছপাত ছপাত শব্দ তুলে নিজেদের মধ্যে নানা বিষয়ে গল্পগুজব করতে করতে এগিয়ে যেতে লাগলাম আমাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প মধ্যরাতের অশরীরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ ও অভিযান। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় পার্থ, অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌরভ, নীল, প্রীতম, দীপ্তিমান, রৌনক, অভিযান ও প্রদীপ্তা। গল্পের নাট্যরূপে রূপম সাধু খান, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু মণ্ডল, শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সায়র দে।